বাংলাদেশের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জীবনে এখন যে উত্তেজনা ও প্রতীক্ষার আবহ তৈরি হয়েছে তা আগে কখনো এতটা তীব্র ছিল না। নবম পে স্কেল নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছিল তা এখন একটি সুনির্দিষ্ট পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। সরকারের সর্বোচ্চ মহল থেকে যে সংকেত আসছে তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই পে স্কেল বাস্তবায়ন এখন আর দূরের বিষয় নয়। দেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি গ্রামে যেখানে একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আছেন সেখানেই এখন এই একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। সকালের নাস্তার টেবিলে, বিকেলের চায়ের আসরে, মসজিদের বারান্দায় বসে, পাড়ার মোড়ে দাঁড়িয়ে, হাসপাতালের বাইরে অপেক্ষারত মানুষের ভিড়ে সর্বত্রই একটাই প্রশ্ন ঘুরছে: নবম পে স্কেল কবে কার্যকর হবে, কতটুকু বাড়বে পেনশন এবং সেই বৃদ্ধি তাদের প্রতিদিনের জীবনে কতটা পরিবর্তন আনতে পারবে। এই প্রশ্নগুলো কেবল কৌতূহলের নয়, এগুলো লাখো মানুষের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত অত্যন্ত জরুরি প্রশ্ন। কারণ এই পে স্কেলের উপর তাদের আগামী দিনের জীবনযাত্রা অনেকটাই নির্ভর করছে। বাংলাদেশের সরকারি পে স্কেলের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় প্রতিটি নতুন পে স্কেল দেশের জন্য একটি বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। কারণ এই দেশে সরকারি খাতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মানুষের সংখ্যা অনেক বেশি এবং তাদের একটি বড় অংশ পুরোপুরি সরকারি বেতন ও পেনশনের উপর নির্ভরশীল। অষ্টম পে স্কেল বাস্তবায়নের পরপরই নবম পে স্কেলের দাবি উঠতে শুরু করেছিল। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন, পেনশনভোগী সমিতি এবং সুশীল সমাজের পক্ষ থেকে বারবার এই দাবি তোলা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা ও লাগাতার দাবির পর এখন মনে হচ্ছে সেই প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এই পরিবর্তন কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন এটি নিয়ে লাখো মানুষের এত আগ্রহ তা বুঝতে হলে দেশের পেনশনভোগীদের বর্তমান জীবনচিত্রটি একটু গভীরভাবে দেখতে হবে। সেই চিত্রটি একেবারেই সুখকর নয়, বরং অনেক জায়গায় তা উদ্বেগজনক। দেশের লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এখন কেমন আছেন সেই প্রশ্নটির সহজ কোনো উত্তর নেই। বিভিন্ন জেলা ও উপজেলায় ছড়িয়ে থাকা এই মানুষগুলোর অনেকেই এখন এমন একটি পরিস্থিতির মধ্যে আছেন যা কয়েক বছর আগেও এতটা কঠিন ছিল না। এই মানুষগুলো কেউ শিক্ষক হিসেবে দশকের পর দশক ছাত্রছাত্রীদের জীবন গড়েছেন, কেউ চিকিৎসক হিসেবে সরকারি হাসপাতালে রোগীর সেবা করেছেন, কেউ প্রশাসনে থেকে রাষ্ট্রের কার্যক্রম পরিচালনা করেছেন, কেউ পুলিশ বিভাগে কাজ করেছেন, কেউ কৃষি বিভাগে মাঠ পর্যায়ে কাজ করেছেন। তারা সবাই তাদের কর্মজীবনে দেশের জন্য অবদান রেখেছেন। কিন্তু আজ অবসরের পর তারা অনেকেই একটি কঠিন আর্থিক বাস্তবতার মুখোমুখি। মূল্যস্ফীতির ঊর্ধ্বগতির সঙ্গে তাদের পেনশনের পরিমাণ সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় প্রতি মাসে সংসার চালানো তাদের জন্য ক্রমশ কঠিন হয়ে পড়ছে। গত কয়েক বছরে দেশে মুশে মূল্যস্ফীতির যে হার ছিল তা পেনশনের বৃদ্ধির হারকে অনেকটাই ছাড়িয়ে গেছে। চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ, সবজি, মাছ, মাংস প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মাসিক বাজার খরচ আগের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। এই মূল্যবৃদ্ধির ধাক্কা সবচেয়ে বেশি লেগেছে নির্ধারিত আয়ের মানুষদের উপর। পেনশনভোগীরা এই শ্রেণীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ, কারণ তাদের আয় নির্ধারিত ও সীমিত। তারা চাইলেই অতিরিক্ত কাজ করে আয় বাড়াতে পারেন না, নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন না বা অন্য কোনো উপায়ে সংসারে বাড়তি অর্থ যোগ করতে পারেন না। তাদের একমাত্র ভরসা হল সরকারি পে স্কেলের মাধ্যমে পেনশন বৃদ্ধি। এই একটি বিষয়ের উপরই তাদের আগামী দিনের আর্থিক নিরাপত্তা নির্ভর করছে। স্বাস্থ্যসেবার ব্যয় পেনশনভোগীদের জীবনে সবচেয়ে বড় আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা রোগ বাসা বাঁধতে শুরু করে। উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস এখন প্রায় প্রতিটি প্রবীণ মানুষের নিত্যসঙ্গী। এর পাশাপাশি হৃদরোগ, কিডনির সমস্যা, চোখের ছানি, হাঁটু ও মেরুদণ্ডের ব্যথা, শ্বাসকষ্টসহ বিভিন্ন সমস্যা বয়সের সঙ্গে সঙ্গে দেখা দেয়। এই রোগগুলোর প্রতিটির জন্য আলাদা ওষুধ, আলাদা বিশেষজ্ঞ চিকিৎসক এবং নিয়মিত পরীক্ষা নিরীক্ষা দরকার। দেশে ওষুধের দাম গত কয়েক বছরে বেশ কয়েক দফা বেড়েছে। দেশীয় কোম্পানির ওষুধ থেকে শুরু করে আমদানি করা ওষুধ সবকিছুরই দাম বেড়েছে।
একজন ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপের রোগীর মাসিক ওষুধ বাবদ খরচ এখন অনেক ক্ষেত্রে ৩ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত হয়ে যাচ্ছে। এই খরচ মাসিক পেনশনের একটি বড় অংশ গ্রাস করে নেয়। এরপর বাকি অর্থ দিয়ে সংসারের বাকি সব খরচ মেটাতে গিয়ে অনেক পেনশনভোগী হিমশিম খান। বর্তমানে পেনশনভোগীদের যে চিকিৎসা ভাতা দেওয়া হয় তা তাদের প্রকৃত মাসিক চিকিৎসা ব্যয়ের তুলনায় অত্যন্ত নগণ্য। এই অসামঞ্জস্য দীর্ঘদিন ধরে চলে আসছে এবং প্রতি বছর এটি আরও প্রকট হয়ে উঠছে। একজন বয়স্ক মানুষের মাসে যে পরিমাণ ওষুধ ও চিকিৎসা খরচ হয় তার তুলনায় বর্তমান চিকিৎসা ভাতা সামান্য স্বস্তিও দিতে পারছে না। নবম পে স্কেলে যদি চিকিৎসা ভাতা বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারে বাড়ানো হয় তাহলে পেনশনভোগীদের জন্য সেটি একটি বড় স্বস্তির কারণ হয়ে উঠবে। উৎসব ভাতার বিষয়টিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈদ বা পূজার মতো বড় উৎসবে পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কেনা বা একটু ভালো খাবারের আয়োজন করা অনেক পেনশনভোগীর কাছে এখন কল্পনার বিষয় হয়ে গেছে। উৎসব ভাতা যদি বাড়ে তাহলে অন্তত বছরে দুটো বড় উৎসবে পরিবারকে নিয়ে একটু আনন্দ করার সুযোগ মিলবে। শহর ও গ্রামের পেনশনভোগীদের সমস্যার ধরনে পার্থক্য থাকলেও দুই জায়গাতেই কষ্ট সমানভাবে বিদ্যমান। রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় শহরে বসবাসকারী পেনশনভোগীদের সবচেয়ে বড় চাপ হল বাড়ি ভাড়া। মিরপুর, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি বা মুগদার মতো এলাকায় একটি মাঝারি আকারের ফ্ল্যাটের ভাড়া এখন মাসে কয়েক হাজার থেকে ১০,০০০ টাকার উপরে। এই ভাড়া মেটানোর পর পেনশনের যা অবশিষ্ট থাকে তা দিয়ে বাকি মাস চালানো অত্যন্ত কঠিন। অনেক পেনশনভোগী শহর ছেড়ে গ্রামে চলে যেতে বাধ্য হচ্ছেন, কিন্তু গ্রামে গেলে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। কোনো গুরুতর রোগের চিকিৎসার জন্য আবার শহরে আসতে হয়। এই যাতায়াত ও থাকার খরচ মিলিয়ে একটি বড় অঙ্ক ব্যয় হয়। এভাবে শহর ও গ্রাম উভয় জায়গাতেই পেনশনভোগীরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন। গ্রামে নিজের বাড়ি থাকায় ভাড়ার চাপ নেই বটে, কিন্তু গ্রামীণ পেনশনভোগীরাও আর্থিক চাপ থেকে মোটেও মুক্ত নন। গ্রামে স্থানীয় বাজারে জিনিসপত্রের দাম শহরের মতোই বেড়েছে। বিদ্যুৎ বিল গ্রামেও এখন একটি নিয়মিত খরচ। কৃষিকাজে সহায়তার প্রয়োজন হলে মজুরি দিতে হয়, যা আগের তুলনায় অনেক বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্যসেবার ব্যয়। গ্রামে ভালো হাসপাতাল বা বিশেষজ্ঞ চিকিৎসকের সুবিধা কম। কোনো জটিল রোগ দেখা দিলে জেলা শহর বা ঢাকায় আসতে হয়। এই দীর্ঘযাত্রা একজন বয়স্ক ও অসুস্থ মানুষের জন্য শারীরিকভাবে কষ্টকর এবং আর্থিকভাবে ব্যয়বহুল। অনেক গ্রামীণ পেনশনভোগী আছেন যারা আর্থিক সংকটের কারণে সময়মতো চিকিৎসা না নিয়ে রোগ আরও জটিল করে ফেলেন। এটি তাদের জন্য আরও বেশি শারীরিক ও আর্থিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পারিবারিক দৃষ্টিকোণ থেকে পেনশনভোগীদের পরিস্থিতি বিশ্লেষণ করলে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। বাংলাদেশে পারিবারিক বন্ধন এখনও অনেকটাই অটুট। বাবা মা সন্তানের জন্য সবকিছু করেন, সন্তানরাও বাবা মায়ের পাশে থাকেন। কিন্তু যখন একজন প্রবীণ পেনশনভোগী দেখেন যে তিনি সন্তান বা নাতি নাতুনির জন্য কিছু করতে পারছেন না, বরং উল্টো তাদের কাছ থেকে সাহায্য নিতে হচ্ছে, তখন তার মনে যে কষ্ট ও লজ্জাবোধ জন্ম নেয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। অনেক পেনশনভোগী বলেন তারা চান নাতি নাতুনির জন্য কিছু একটা করতে, ছেলেমেয়ের বিপদে পাশে দাঁড়াতে, পরিবারের আনন্দের দিনগুলোতে কিছুটা হলেও অবদান রাখতে। কিন্তু সীমিত পেনশনের কারণে এই সামান্য ইচ্ছাগুলোও পূরণ হয় না। নবম পে স্কেলে পেনশন বৃদ্ধি পেলে এই ইচ্ছাগুলো পূরণের পথ অন্তত কিছুটা উন্মুক্ত হবে। এবার নবম পে স্কেলে সম্ভাব্য বৃদ্ধির বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। যদিও সরকার এখনও আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট বৃদ্ধির হার ঘোষণা করেনি, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে যে পেনশনে ২০ থেকে ২৫% পর্যন্ত বৃদ্ধি আসতে পারে। এই সম্ভাব্য বৃদ্ধিকে বাস্তব জীবনের পরিপ্রেক্ষিতে বিশ্লেষণ করলে বোঝা যায় এটি পেনশনভোগীদের জীবনে কতটা পরিবর্তন আনতে পারে। মাসে ১২,০০০ টাকা পেনশন পান এমন একজন পেনশনভোগীর ক্ষেত্রে ২০% বৃদ্ধি হলে তার মাসিক পেনশন দাঁড়াবে ১৪,৪০০ টাকায়। প্রতি মাসে ২,৪০০ টাকা বাড়তি, বছরে ২৮,৮০০ টাকা বাড়তি। এই অর্থ দিয়ে তিনি কয়েক মাসের ওষুধ কিনতে পারবেন বা পরিবারের কোনো বিশেষ প্রয়োজন মেটাতে পারবেন।
মাসে ১৬,০০০ টাকা পেনশন পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে তার পেনশন দাঁড়াবে ২০,০০০ টাকায়। প্রতি মাসে ৪,০০০ টাকা বাড়তি মানে বছরে ৪৮,০০০ টাকা। কেউ হয়তো এই অর্থ দিয়ে বাড়ির কোনো জরুরি সংস্কার করতে পারবেন, যা দীর্ঘদিন ধরে করা সম্ভব হচ্ছিল না। কেউ হয়তো নাতি নাতুনির স্কুলের বেতন বা বই কেনার খরচে সহায়তা করতে পারবেন। মাসে ২০,০০০ টাকা পেনশন পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে মাসিক পেনশন দাঁড়াবে ২৫,০০০ টাকায়। প্রতি মাসে ৫,০০০ টাকা বাড়তি মানে বছরে ৬০,০০০ টাকা। এই পরিমাণ অর্থ একজন প্রবীণ মানুষের জীবনে সত্যিকার অর্থেই একটি বড় পার্থক্য তৈরি করতে পারে। মাসে ২৫,০০০ টাকা পান এমন পেনশনভোগীর ক্ষেত্রে ২৫% বৃদ্ধি হলে পেনশন দাঁড়াবে ৩১,২৫০ টাকায়। বছরে বাড়তি আয় দাঁড়াবে ৭৫,০০০ টাকার উপরে। এই পরিমাণ একটি পরিবারের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে শুধু মূল পেনশনের বৃদ্ধি যথেষ্ট নয়। মূল পেনশনের পাশাপাশি বিভিন্ন ভাতার পরিমাণও যদি একই সঙ্গে যুক্তিসঙ্গত হারে বাড়ানো হয়, তাহলে পেনশনভোগীদের সামগ্রিক আর্থিক চিত্র আরও ইতিবাচক হবে। চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা এবং অন্যান্য সহায়ক ভাতার ক্ষেত্রে বাস্তব প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে বৃদ্ধি করা হলে পেনশনভোগীদের জীবনমানে একটি প্রকৃত উন্নতি আসবে। বিশেষ করে চিকিৎসা ভাতা বৃদ্ধি পেলে পেনশনভোগীরা ওষুধ ও চিকিৎসার ব্যয় অনেকটা সামলাতে পারবেন। এটি তাদের মাসিক আর্থিক হিসাবের উপর থেকে একটি বড় চাপ কমিয়ে দেবে এবং তারা তাদের পেনশনের অন্যান্য অংশ সংসারের বাকি খরচ মেটাতে ব্যবহার করতে পারবেন। পে স্কেল বাস্তবায়নের পদ্ধতি নিয়েও বিস্তারিত আলোচনা চলছে। এক ধাপে সম্পূর্ণ বাস্তবায়ন নাকি ২ ধাপে পর্যায়ক্রমিক বাস্তবায়ন, এই প্রশ্নটি অনেক পেনশনভোগীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেশিরভাগ পেনশনভোগী চান এক ধাপে পুরো সুবিধা পেতে। তাদের যুক্তি অত্যন্ত সহজ ও মানবিক। দীর্ঘদিন অপেক্ষার পর আবার ধাপে ধাপে সুবিধা পাওয়ার কথা শুনলে মনে কষ্ট লাগে। তারা চান যত দ্রুত সম্ভব পুরো সুবিধা পেতে। কিন্তু দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথা বিবেচনা করলে ২ ধাপে বাস্তবায়নের যুক্তিটাও সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যায় না। সরকারের রাজস্ব আয়ের একটি সীমাবদ্ধতা সবসময় থাকে। লাখো পেনশনভোগী ও চাকরিরত কর্মচারীর বেতন পেনশন একসঙ্গে বড় হারে বাড়ালে সরকারের আর্থিক ব্যবস্থাপনায় চাপ পড়ে এবং অর্থনৈতিক ভারসাম্য বিঘ্নিত হওয়ার ঝুঁকি থাকে। ২ ধাপে বাস্তবায়নের ক্ষেত্রে উদাহরণ হিসেবে ধরা যাক, মোট বৃদ্ধি ২৫% এবং প্রথম ধাপে ১২% কার্যকর হবে। তাহলে মাসে ১৮,০০০ টাকা পেনশন পাওয়া কোনো পেনশনভোগী প্রথম ধাপেই পাবেন প্রায় ২০,১৬০ টাকা। প্রথম ধাপেই তিনি মাসে ২,১৬০ টাকা বেশি পাবেন। এরপর দ্বিতীয় ধাপে সম্পূর্ণ বৃদ্ধি কার্যকর হলে তার পেনশন গিয়ে দাঁড়াবে প্রায় ২২,৫০০ টাকায়। ধাপে ধাপে হলেও প্রতিটি ধাপেই পেনশনভোগীরা বাস্তব আর্থিক সুবিধা পাবেন এবং শেষ পর্যন্ত পুরো সুবিধা ভোগ করতে পারবেন। এই পর্যায়ে ক্রমিক প্রক্রিয়া অর্থনৈতিক দিক থেকে টেকসই এবং সরকারের আর্থিক ব্যবস্থাপনার জন্য অনেক বেশি নিরাপদ। দেশের সামগ্রিক অর্থনীতিতে এই পে স্কেলের যে প্রভাব পড়বে তা একটু বিশ্লেষণ করলেই বোঝা যায়। কেন এই সিদ্ধান্তকে শুধু পেনশনভোগীদের জন্য নয়, পুরো দেশের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। লাখো পেনশনভোগীর হাতে যখন বাড়তি অর্থ আসবে, তখন সেই অর্থ দ্রুত বাজারে চলে আসবে। তারা বাজার করবেন, ওষুধ কিনবেন, পরিবহন ব্যবহার করবেন এবং বিভিন্নভাবে এই অর্থ ব্যয় করবেন। এই বাড়তি ব্যয় স্থানীয় বাজারে একটি নতুন চাহিদার তরঙ্গ তৈরি করবে। মুদিখানার দোকানদার থেকে শুরু করে ওষুধ বিক্রেতা, রিকশা চালক থেকে শুরু করে ছোট মাংসের দোকানদার সবাই এই বাড়তি ব্যয়ের সুফল পাবেন। অর্থনীতিবিদরা এই ঘটনাকে মাল্টিপ্লায়ার ইফেক্ট বলেন। সরকার একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষের হাতে যে অতিরিক্ত অর্থ দেয় তা অর্থনীতিতে বহুগুণ বেশি প্রভাব ফেলে, কারণ এই অর্থ একের হাত থেকে অন্যের হাতে যায়। প্রতিটি লেনদেনে একটু একটু করে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পেতে থাকে। এই পে স্কেলের সামাজিক প্রভাব বিশ্লেষণ করলে আরেকটি গুরুত্বপূর্ণ দিক সামনে আসে। বাংলাদেশে পারিবারিক ব্যবস্থা এখনও অনেকটাই যৌথ। যখন একজন অবসরপ্রাপ্ত বাবা বা মায়ের পেনশন বাড়ে, তখন তারা সন্তানের কাছে কম নির্ভরশীল হন।
সন্তানরাও তখন তাদের নিজেদের সংসারে আরও বেশি বিনিয়োগ করতে পারেন, নাতি নাতনিদের লেখাপড়া ও বিকাশে বেশি মনোযোগ দিতে পারেন। এই শৃঙ্খলাবদ্ধ প্রভাব পুরো পরিবার ব্যবস্থাকে আরও শক্তিশালী করে এবং সমাজে একটি ইতিবাচক পরিবর্তন আনে। বয়স্ক পেনশনভোগীরা যখন আর্থিকভাবে স্বনির্ভর হন তখন তাদের আত্মসম্মানবোধ বজায় থাকে। এই আত্মসম্মান একজন প্রবীণ মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে আর্থিক নিরাপত্তা একজন বয়স্ক মানুষের জীবনে অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় বারবার প্রমাণিত হয়েছে যে আর্থিক অনিশ্চয়তা ও দুশ্চিন্তা মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যে সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে বয়স্ক মানুষদের ক্ষেত্রে আর্থিক দুশ্চিন্তা উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, হতাশা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণ হতে পারে। যখন একজন পেনশনভোগী জানবেন যে তার মাসিক পেনশন বেড়েছে এবং তা দিয়ে তার মাসিক প্রয়োজনগুলো মেটানো সম্ভব, তখন তার মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমে যাবে। মানসিক চাপ কমলে শারীরিক স্বাস্থ্যেও ইতিবাচক পরিবর্তন আসে। এভাবে পেনশন বৃদ্ধি শুধু আর্থিক সুবিধাই দেবে না, পেনশনভোগীদের সামগ্রিক স্বাস্থ্য ও জীবনমানেও ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যৎ প্রজন্মের সরকারি কর্মচারীদের জন্যও নবম পে স্কেলের একটি বিশেষ তাৎপর্য রয়েছে। যারা এখন সরকারি চাকরিতে নতুন যোগ দিয়েছেন বা মাঝামাঝি পর্যায়ে কর্মরত আছেন, তারা দেখছেন যে রাষ্ট্র পেনশনভোগীদের বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এই দৃষ্টান্ত তাদের মনে একটি গুরুত্বপূর্ণ আস্থা তৈরি করে। তারা বুঝতে পারছেন যে তারাও ভবিষ্যতে অবসরে গেলে রাষ্ট্র তাদের ভুলে যাবে না। এই আস্থা সরকারি সেবার প্রতি মানুষের আগ্রহ বাড়ায় এবং মেধাবী ও দক্ষ ব্যক্তিদের সরকারি চাকরিতে আকৃষ্ট করতে সহায়তা করে। দীর্ঘমেয়াদে এটি দেশের সরকারি সেবার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখে। পে স্কেল ঘোষণা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রক্রিয়াটি যত দ্রুত ও সুষ্ঠু হবে, পেনশনভোগীরা তত দ্রুত সুবিধা পাবেন। গেজেট প্রকাশ, আমলাতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন করা এবং ব্যাংকের মাধ্যমে পেনশনভোগীদের কাছে নতুন হারে অর্থ পৌঁছে দেওয়া, এই পুরো প্রক্রিয়াটি দ্রুত সম্পন্ন করা এখন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। বাস্তবায়ন প্রক্রিয়াকে ডিজিটাল ও সহজীকৃত করা হলে বয়স্ক পেনশনভোগীদের জন্য সেটি অনেক বেশি উপকারী হবে। তাদের বারবার দপ্তরে দপ্তরে ঘুরতে হবে না, লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। স্বয়ংক্রিয়ভাবে বা অনলাইনে সহজে প্রক্রিয়া সম্পন্ন করা গেলে পেনশনভোগীদের শারীরিক কষ্ট অনেকটাই কমবে এবং তারা দ্রুত তাদের প্রাপ্য সুবিধা পাবেন। পরিশেষে বলতে হয়, নবম পে স্কেল কেবল একটি সংখ্যার পরিবর্তন নয়, এটি দেশের লাখো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতার একটি প্রকাশ। এই মানুষগুলো তাদের জীবনের সবচেয়ে উৎপাদনশীল বছরগুলো দেশের সেবায় ব্যয় করেছেন। দেশের শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসন, নিরাপত্তা সহ সমাজের প্রতিটি খাতে তারা তাদের শ্রম, মেধা ও সময় দিয়েছেন। অনেকে দূর দূরান্তের প্রত্যন্ত উপজেলায় পোস্টিং নিয়ে পরিবার থেকে দূরে থেকে দেশের সেবা করেছেন। কেউ ঝড় বৃষ্টিতেও কর্তব্য পালন করেছেন, বন্যায় ত্রাণ বিতরণে অংশ নিয়েছেন, দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের এই অবদানের স্বীকৃতিস্বরূপ অবসর জীবনে একটি মর্যাদাপূর্ণ ও নিরাপদ জীবনযাপনের সুযোগ নিশ্চিত করা কেবল সরকারের দায়িত্ব নয়, এটি পুরো জাতির কর্তব্য। নবম পে স্কেলের বাস্তবায়ন সেই কর্তব্য পালনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই পদক্ষেপটি যত দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হবে, তত দ্রুত দেশের লাখো পেনশনভোগীর মুখে স্বস্তির হাসি ফুটবে। আর সেই হাসিই হবে এই দেশের প্রতিটি সচেতন নাগরিকের সবচেয়ে বড় পাওয়া।